রাজনীতি হচ্ছে যখন একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, তার ভৌগোলিক অবস্থান এবং তার ভৌগোলিক অবস্থানের শক্তিকে ব্যবহার করে অন্য রাষ্ট্রের কাছ থেকে সুবিধা আদায় করতে সফল হয়। এই সফল হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে ভূ রাজনীতি। এখানে আমি যখন একটা রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান বা তার শক্তির অবস্থানকে যদি ব্যাখ্যা করি, তাহলে আমার এখানে ভূগোলের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যাটা পরিষ্কার করতে হবে। কেননা ভূ রাজনীতির ধারণাটা ভূগোল থেকে এসছে। তো ভূগোলের একটা গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, মানব ভূগোল যেটাকে বলা হয়। এবং সেই মানব ভূগোল সংজ্ঞায়নে ভূগোলকে শুধু তার একটা রাষ্ট্রের সীমানা দিয়ে চিহ্নিত করা হয় না। সীমানা তো থাকতেই হবে, সীমানা তো অবশ্যই। সেই সাথে সেই ভৌগোলিক অবস্থানটাকে, সেই ভৌগোলিক অবস্থানের মধ্যে যত ধরনের সম্পদ রয়েছে সেই সম্পদের ব্যবহার এবং একটা রাষ্ট্রের যে কৌশলগত ভৌগোলিক দিক থেকে তার যে কৌশলগত অবস্থান, সেই কৌশলগত অবস্থানকে যখন একটা রাষ্ট্র তার জাতীয় স্বার্থ আদায়ে ব্যবহার করে, সেই ব্যবহার করার প্রক্রিয়াটাই হচ্ছে ভূ রাজনীতি। ঠিক আছে, এখন এখানে ভৌগোলিক দিক থেকে কৌশলগত অবস্থান কি? যেমন ধরেন বাংলাদেশের পাশে রয়েছে বঙ্গোপসাগর। পৃথিবীতে বহু দেশ আছে, আমরা যদি সংখ্যার দিক থেকে বিচার করি, পৃথিবীতে প্রায় 42টার মতো দেশ আছে যে দেশগুলোর কোনো সমুদ্র সীমানা নাই। ঠিক আছে, সেদিক থেকে চিন্তা করলে তোমার বাংলাদেশ রাষ্ট্রটি অত্যন্ত সৌভাগ্যবান বলে আমি মনে করি। কারণ বাংলাদেশ রাষ্ট্রের একটা ভৌগোলিক সীমানা রয়েছে, একটা সমুদ্র সীমানা রয়েছে, যে সীমানাটা হয়তো শ্রীলঙ্কার চাইতে কম, কিন্তু এটার এই সীমানাটা মানে এই বঙ্গোপসাগর বলতে আমি যেটা বোঝাইতে চাচ্ছি, সেই বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা এটার সাথে ভারত মহাসাগরের একটা যোগসূত্র আছে। ভারত মহাসাগর হয়ে প্রশান্ত মহাসাগরে একটা যোগসূত্র আছে এবং এই সমুদ্র পথটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ। সেই দিক থেকে কৌশলগত দিক থেকে বাংলাদেশের অবস্থাটা খুবই গুরুত্বপূর্ণ, রাইট? সুতরাং এখানে আমরা যদি জিনিসটাকে খুব সংক্ষেপে বলি, আমি ভূরাজনীতিকে যে পার্সপেক্টিভ থেকে এখন পর্যন্ত সংজ্ঞায়িত করলাম, সেই পার্সপেক্টিভটা হচ্ছে একটা রাষ্ট্রের ভৌগোলিক অবস্থান থেকে ভূরাজনীতিটাকে ব্যাখ্যা করলাম। কিন্তু ভূরাজনীতির আরেকটা ক্ষুদ্রতম দৃষ্টিভঙ্গি আছে, একটা স্মল একটা মাইক্রো পার্সপেক্টিভ রয়েছে। মাইক্রো পার্সপেক্টিভ থেকে যখন একটা স্পেস, একটা জায়গাকে কেন্দ্র করে একটা জায়গা যখন রাজনৈতিক ঘটনা, রাজনৈতিক আন্দোলনের উপরে একটা স্থানের প্রভাব তৈরি হয়, একটা দেশের আভ্যন্তরীণ ব্যাপার দ্বারা ভূরাজনীতিটা হচ্ছে এটার সাথে পররাষ্ট্রনীতির একটা নিবিড় সম্পর্ক রয়েছে। একটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে তার দেশের ভূরাজনৈতিক অবস্থান তাকে প্রভাবিত করে। যেমন ধরুন বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, এটা তো পররাষ্ট্রনীতির একটা বিষয়। আর আমাদের ভৌগোলিক অবস্থানের কারণে এই বাংলাদেশের সাথে ভারতের যে পররাষ্ট্রনৈতিক সম্পর্ক, সেই সম্পর্কটা প্রভাবিত হয়। আবার ভূরাজনীতি শুধু একটা রাষ্ট্রের ভূরাজনীতি শুধুমাত্র তার দেশের ভূরাজনৈতিক দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হবে না, একই সাথে অন্য রাষ্ট্রটি বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র,
সেই রাষ্ট্রটির প্রতি কোন ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, সেটিও কিন্তু ভূ রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বাংলাদেশের ভূ রাজনীতিকে, বাংলাদেশ ভূ রাজনৈতিক দিক থেকে কতটুকু শক্তিশালী সেটাকে যদি আপনি বিচার করতে চান, তাহলে অবশ্যই আপনার ভারতের ভূ রাজনীতিকে আপনার বিবেচনায় নিতে হবে। মায়ানমারের ভূ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে, মায়ানমার বাংলাদেশ সম্পর্কে কি ভাবে, সেই ভাবনাটাও আপনার বিবেচনায় আনতে হবে। আবার আপনি যদি উত্তরাধুনিক দৃষ্টিকোণ থেকে ভূ রাজনীতিকে ব্যাখ্যা করেন, তাহলে ভূ রাজনীতি অর্থাৎ ভূ রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে একটা রাষ্ট্র তার ভৌগোলিক অবস্থান ব্যবহার করে অন্য রাষ্ট্রের কাছ থেকে কি স্বার্থ আদায় করতে পারে, সেটা আমি আগে বলেছি। এখন আমি দেখব যে ভূ রাজনীতি কি শুধুমাত্র, ধরুন বাংলাদেশ কি শুধু ভারতের কাছ থেকে তার স্বার্থ আদায় করবে, বাংলাদেশ কি মায়ানমারের কাছ থেকে তার তো স্বার্থ আদায় করবে? না, শুধু তাই মানে এটি খুবই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ভূ রাজনীতি। বাংলাদেশের জন্য পুরো দুনিয়াটাই হচ্ছে একটা স্পেস। আমরা যদি ভূ রাজনীতিকে বাজারের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করি বা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ভূ রাজনীতিকে ব্যাখ্যা করি, তাহলে ভূ রাজনীতি হচ্ছে ভূ অর্থনীতি। অর্থাৎ বাংলাদেশ ভূ অর্থনৈতিক দিক থেকে আন্তর্জাতিক পর্যায়ে তার অর্থনৈতিক সম্পর্কটাকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে, সেটি হচ্ছে তার অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ভূ রাজনীতি। সুতরাং বাংলাদেশ যদি আফ্রিকার কোনো দেশে তার বাজার তৈরি করে, তার পণ্যের বাজার তৈরি করে, তাহলে আমরা ধরতে পারি যে বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে ওই দেশটির উপরে তার প্রভাব বজায় রাখতে সক্ষম হয়েছে বা সফল হয়েছে। তো ভূ রাজনীতির, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভূ রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে একটি রাষ্ট্র তার নিজের প্রভাবের এলাকা তৈরি করার প্রচেষ্টা ভূ রাজনীতির মূল লক্ষ্য। যে সে তার প্রভাব বিস্তার করে কিভাবে তার অর্থনৈতিক স্বার্থ, কিভাবে তার রাজনৈতিক স্বার্থ, কিভাবে তার সামরিক স্বার্থকে হাসিল করতে পারে। কেন নতুন নতুন আপনার এলাকা বা জায়গায় আমাদের জন্য দরকার প্রভাব বিস্তারের জন্য? কারণ ধরুন, মনে করেন বাংলাদেশ রাশিয়া এবং ভারতের কাছ থেকে তার সামরিক বাহিনীর জন্য অস্ত্র কিনে। এখন বাংলাদেশ যদি মনে করে যে আমি ভারত বা রাশিয়ার কাছ থেকে অস্ত্র না কিনে আমি এখন তুরস্কের কাছ থেকে অস্ত্র কিনব, সেটাও সে করতে পারে। তখন সে তুরস্কের সাথে তার সম্পর্ক তৈরি করতে পারে নতুনভাবে। তার মানে ভূ রাজনীতি জায়গা থেকে একটি রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের সম্পর্ক কোনো পার্মানেন্ট স্থিতিশীল কোনো বিষয় না। সে সবসময়ই একটা রাষ্ট্র চাইবে তার প্রভাবকে চতুর্দিকে ছড়িয়ে দিতে, কারণ যত সে তার প্রভাব ছড়িয়ে দেবে তত এটি তার স্বার্থ আদায়ের পক্ষে কাজ করবে। ভূ রাজনীতির আরেকটি দৃষ্টিভঙ্গি যেটি ক্রমাগতভাবে আমাদের কে মানে প্রভাব বিস্তার করে, সেটি হচ্ছে ক্রিটিক্যাল জিওপলিটিক্স। মানে ক্রিটিক্যাল জিওপলিটিক্সের ধারণা হলো, ক্রিটিক্যাল জিওপলিটিক্স আপনার ট্রেডিশনাল জিওপলিটিক্সের যে সনাতন ধারণা, সেই ধারণাগুলোকে প্রত্যাখ্যান করে। এবং ক্রিটিক্যাল জিওপলিটিক্সের মধ্যেও ভূ রাজনীতি সম্পর্কে চিন্তাভাবনার অনেক রকম বৈচিত্র্য এসছে। ক্রিটিক্যাল ভূ রাজনীতিতে স্পেস বলতে কোনো একটি নির্দিষ্ট রাষ্ট্রকে বোঝায় না। স্পেস হচ্ছে সারা দুনিয়াটাই আমার স্পেস। এমনকি আমি যদি মহাশূন্যে গিয়ে আমার প্রভাব বিস্তার করতে চাই, সেটাও আমি করতে পারবো। বাংলাদেশ কিন্তু মহাশূন্যে তার প্রভাবের একটা জায়গা করে নিয়েছে। সুতরাং ভূ রাজনীতি বর্তমান দুনিয়ায় একটা রাষ্ট্রের শক্তি, তার শক্তিকে বিচার করতে হলে তার ভূ রাজনীতিকে বিচার করা ছাড়া সেটা বোঝা যাবে না।
তবে একটা রাষ্ট্রে শুধু ভৌগোলিক দিক থেকে শক্তি দিয়েই কি তার সবকিছু বিচার করা যাবে, তার শক্তিকে বিচার করা যাবে? অর্থনৈতিক উন্নয়ন এগুলো যদি তার ভৌগোলিক অবস্থানের সাথে যুক্ত হয়, তাহলে সেই রাষ্ট্রের ভূরাজনৈতিক শক্তি, সেই রাষ্ট্রটির ভূরাজনৈতিকভাবে অটোমেটিক শক্তিশালী হয়। এটা আমাদের বুঝতে হবে। এই হচ্ছে ভূ রাজনীতি সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি। তবে আমি শেষ করার আগে আরেকটু কথা বলতে চাই যে ভূ রাজনীতির সাথে আন্তর্জাতিক সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ মিল রয়েছে, এবং আন্তর্জাতিক সম্পর্ক যেখানে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের আন্তঃসম্পর্কের বিষয়টিকে ফোকাস করে, ভূ রাজনীতি সেই আন্তঃসম্পর্কটা কিভাবে তৈরি করা সম্ভব সেটার ভিত্তি তৈরিতে ভূ রাজনীতি সহযোগিতা করে। স্যার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টার একটা প্রাথমিক ধারণা স্যার। আন্তর্জাতিক সম্পর্ক বলতে আমরা সাধারণত যেটা বোঝাই যে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে তার সম্পর্ক, শুধু অন্য রাষ্ট্র না, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, জাতিসংঘ, আন্তর্জাতিক কোনো এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও, এই সকল রাষ্ট্রীয় এবং নন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্কই কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের আলোচনার বৃত্তের মধ্যে বা আলোচনার পরিধির মধ্যে আসবে। ঠিক আছে? তারপর বাংলাদেশের জিও পলিটিক্যাল অবস্থা, যে অনেক সময় আমরা বলি বা শুনে থাকি, আমরা জিও পলিটিক্সের ঘেরাকলে পড়েছি, একটা চক্করে পড়েছি। তো এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন যে আসলে আমরা ভূ রাজনীতির কোন চক্করে পড়তে যাচ্ছি বা পড়েছি, এটা বিষয়টা কি আসলে? একটা হলো যে আমাদের বুঝতে হবে যে আমরা তো ট্রেডিশনালি আমাদের ইন্ডিয়ার নর্থ কান্ট্রি, ইন্ডিয়ার দ্বারা আমরা ঘিরে আছি ভৌগোলিকভাবে, যে কারণে ভূ রাজনৈতিক দিক থেকে দক্ষিণ এশিয়াতে আমরা একটা নাজুক অবস্থার মধ্যে আছি। কারণ ইন্ডিয়া যদি আমাকে আক্রমণ নাও করে, তারপরেও ইন্ডিয়ার এই যে ধরুন ইন্ডিয়ার সাম্প্রতিককালে ভিসা বন্ধ করে দিয়ে একটা স্যাংশন দিয়ে দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশকে দুর্বল করে দেওয়ার জন্য যুদ্ধ করার দরকার পড়ে না। ইন্ডিয়া এমন একটা পজিশনে আছে যে পজিশনে স্বাভাবিকভাবে তারা যদি নন মিলিটারি স্যাংশন দিয়েও বাংলাদেশকে দুর্বল অবস্থায় ফেলে দিতে পারে। যেমন ধরেন পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দিয়ে সে বাংলাদেশকে ব্যাঘাতে ফেলতে পারে। নদীর পানি তো অলরেডি তারা উচ্চ করে নিয়েই যাচ্ছে। তো নানানভাবে বাংলাদেশের প্রতি নিয়ে বৈরী আচরণ করেই যাচ্ছে। একই সাথে মায়ানমারের কথা ধরে যে মায়ানমার দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদেরকে তারা বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, সেই 78 থেকে এটা চলমান। রিসেন্টলি এটাও শুনছি যে আরও নাকি রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার জন্য অপেক্ষা করছে। তো একদিক থেকে ইন্ডিয়া, আরেকদিক থেকে মায়ানমার, আরেকদিকে হলো আন্তর্জাতিক রাজনীতির চাপ, যেটা ইন্দো প্যাসিফিককে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। যে এখানে আমরা জানি একটা দ্বন্দ্ব চলতেছে। সেই দ্বন্দ্বটা হলো যে চীনের চীন একটা শক্তিশালী শক্তি হিসেবে এই অঞ্চলে যেন দাঁড়াতে না পারে, এটা নিয়ে দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বা ওই ব্লকে যারা আছে তাদের সাথে চীনের একটা দ্বন্দ্ব চলমান। এখন এই দ্বন্দ্বের পরিস্থিতিতে বৃহৎ রাষ্ট্রগুলো তাদের অ্যালায়েন্সের শক্তি বাড়াতে চায়, এবং সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে তারা বাংলাদেশকে আমেরিকার পাশে চায়। কিন্তু বাংলাদেশ আমেরিকার পাশে গেলে তার মিত্র হিসেবে, অর্থনৈতিক মিত্র হিসেবে চীন তার প্রতি রুষ্ট হয়, কারণ চীনের বিপুল পরিমাণে বিনিয়োগ বাংলাদেশে রয়েছে। সুতরাং বাংলাদেশ, আবার মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার বিজনেস পার্টনার বা তার ট্রেডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্টনার। তো এই মিলায়া এখন বাংলাদেশের পক্ষে বাংলাদেশ কোন দিকে যাবে, এই যাওয়াটা নিয়ে তার জন্য একটা ডিফিকাল্ট অবস্থা তৈরি হয়েছে। তো
বাংলাদেশ এই গ্যারাকল এখন ধরেন এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আরেকটা নতুন মাত্রা যোগ হয়ে গেছে। দক্ষিণ এশিয়াতে আগে যেরকম ভারত ছিল অপেক্ষাকৃত শক্তিশালী বাংলাদেশের প্রতিবেশী, এখন দেখা যাচ্ছে যে না, এখানে আমেরিকা ভারত হয়ে তার প্রভাব বিস্তার করত। এখন আমেরিকা সরাসরি বাংলাদেশের উপরে তার প্রভাব চলমান করতে চায়, বাংলাদেশকে প্রভাবিত করতে, যে কারণে বাংলাদেশের ফরেন রিলেশনসের ক্ষেত্রে একটা দ্বিমুখী ট্রেন্ড, একটা দ্বিমুখী প্রবণতা কাজ করছে। এখন বাংলাদেশ এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই যে বাংলাদেশ ইন্দো প্যাসিফিকে যোগ দেবে না দেবে না, এই বিষয়ে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। এই সরকার সিদ্ধান্ত এখন পর্যন্ত নেয়নি, কিন্তু বাংলাদেশের উপর একটা চাপ কিন্তু আছে, তাই না? যদি বাংলাদেশ এই জোটে যোগ দেয় তাহলে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক খারাপ হবে। আবার যদি বাংলাদেশ পুরোপুরিভাবে চীনের দিকে ঝুঁকে যায়, ভারতের সাথেও তার সম্পর্কের অবনতি ঘটবে। যদিও ইতিমধ্যে অন্যান্য কিছু কারণে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়ে গেছে বলা যায়। সুতরাং খারাপ আর বাকি আর খারাপ হওয়ার কিছু নাই, খারাপ যা হওয়ার সেটা হয়ে গেছে। তো যাই হোক, মানে এই হচ্ছে মানে তার একটা জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশ বিরাজমান আছে। তো এইরকম পরিস্থিতি থেকে বাংলাদেশ কিভাবে বের হতে পারে? সম্ভাব্য রাস্তা কি? সম্ভাব্য রাস্তা হলো, সবচেয়ে বড় কথা হলো যে একটা হলো যে আপনার আমাদের আমাদের মতো দেশ, উই আর এ স্মল কান্ট্রি, একটা ক্ষুদ্র দেশ, আমাদের মতো স্মল কান্ট্রিকে সার্ভাইভ করতে হলে আমাদের ওই ব্যালান্সিং করা না ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমরা কাউকে অ্যান্টাগোনাইজ করতে পারবো না, অ্যান্টাগোনাইজ করার সুযোগ আমাদের নাই। অ্যান্টাগোনাইজ করলে কিন্তু আমাদের ক্ষতি ছাড়া লাভ হবে না। সুতরাং বাংলাদেশ কাউকে অ্যান্টাগোনাইজ না করে, ইট ইজ বেটার টু মেনটেইন congenial relations with India, with China, with USA, এই দেশগুলোর সাথে কিভাবে সহযোগিতামূলক সম্পর্ক রাখা যায় সেটাই হবে বাংলাদেশের জন্য বুদ্ধিমানের কাজ। এবং আমি মনে করি যে বাংলাদেশ আগে থেকে যে ফরেন রিলেশনসের ব্যাপারে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সেটাই অব্যাহত রাখা উচিত, এবং এক্ষেত্রে সে তার ডেভেলপমেন্ট ইম্পারেটিভসটাকে গুরুত্ব দেওয়া উচিত, যেন আমাদের দরকার আগে ডেভেলপমেন্ট। হ্যাঁ, তবে এর মানে এই না যে আপনার একটা পার্শ্ববর্তী দেশ, মানে এখনকার সরকারের যে জায়গাটাতে পরিবর্তন এসছে, যে আমাদের কোনো প্রতিবেশী যদি আমাদের সার্বভৌমত্বের উপরে কোনো রকম অসম্মানজনক কোনো পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে বাংলাদেশ আগে যেখানে অ্যাসার্ট করতো না, এখন ওই পরিবর্তনটা আসছে যে এখন তারা নতজানু মানসিকতা থেকে তারা বেরিয়ে এসছে। এখন তারা প্রতিবাদ করে অন্যায়, বাট নট অ্যাট দি কস্ট অফ মানে কোঅপারেশন। মানে কোঅপারেশনের অপশনটাকে তারা বাদ দেয়নি, কিন্তু তারা নতজানু করবে না। তবে আমরা সাম্প্রতিক সময়ে যেটা শুনতে পাচ্ছি যে মায়ানমারের বিষয়টা বাংলাদেশের ভূ রাজনীতির জন্য একটা বিপজ্জনক বিষয়। এটা হতে পারে, যদি আমার কাছে সুস্পষ্ট কোনো তথ্য প্রমাণ নাই। সুতরাং মায়ানমারের আরাকান আর্মি যদি বাংলাদেশকে ডিস্টার্ব করার ক্ষেত্রে কোনো নতুন উদ্যোগ গ্রহণ করে, সেক্ষেত্রে তো আমাদের অবশ্যই আমাদের রাষ্ট্রের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের অধিকতর মনোযোগ দিতে হবে। এবং আমার মনে হয় যে বাংলাদেশ সরকারকে এটা সিরিয়াসলি দেখতে হবে যে আসলে এরা কি চায়, এরা আমাদের জন্য কতটুকু রিস্ক, এই রিস্ক অ্যাসেসমেন্টের কাজটা এখনই করার দরকার। এবং প্রয়োজনে চীনকে সাথে নিয়ে হলেও এই বিষয়টি একটা সমাধান করা দরকার। হ্যাঁ, যেহেতু চীন একটা বড় স্টেক হোল্ডার এই রিজিয়নে, সুতরাং চীনকে সাথে নেওয়া যেতে পারে। এবং ইন্ডিয়াকেও মেসেজটা দেওয়া যেতে পারে যে তারা এ ধরনের
উদ্যোগ যদি নেয় তখন বাংলাদেশ কি করবে, প্রিএমটিভ কি মেজার নেবে, সেটা কি কাউন্টার স্ট্রাইকে যাবে কিনা, এইটা এখন তো সময় এসছে বাংলাদেশকে মিলিটারিলি প্রুভ করার, করতে হবে তাকে। যেহেতু সে দাবি করে যে আমি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তুমি এর প্রমাণ দেখাও যে আমি স্বাধীন সার্বভৌম। মিলিটারি থ্রেটকে তোমার এখন অ্যাটলিস্ট থ্রেট আকারে এটা তোমার সামনে নিয়ে আসতে হবে যে তুমি আমার সীমানা ছাড়ো, নাহলে তোমার আমি ঘর ছাড়া করবো আর কি। সুতরাং মিলিটারিলি বাংলাদেশ চিন্তা করতে হবে এখন সিকিউরিটির জায়গাটাকে, আর বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটির জায়গাটাকে, মানে ন্যাশনাল সিকিউরিটি যারা নির্ধারণ করবে ওই জায়গাটাকে শক্তিশালী করা দরকার। আমি যতদূর জানি বাংলাদেশে এখনো ওই অর্থে এখনো ফর্মাল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল নাই, একদম আনুষ্ঠানিকভাবে যে আমাদের এনএসি বলতে যেটা বোঝায়, এনএসই, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, এনএসসি, যেটা ইন্ডিয়াতে আছে বা পাকিস্তানে আছে, কিন্তু বাংলাদেশে ওই এনএসসিকে ফর্মালাইজ করাটা খুব দরকার। হ্যাঁ, আমি যতদূর জানি এটা নাই এখনো বাংলাদেশে ওইভাবে, এবং প্রতিনিয়ত তাদের এই যে পরিস্থিতি অ্যাসেস করাটা খুব জরুরি। কারণ একটা আন্তর্জাতিক রাজনীতির চাল তো আমরা শুনতে পাচ্ছি, বিশেষ করে আমাদের ওই চিটাগাংকে কেন্দ্র করে, সেটাকে মাথায় রেখে আমাদের নিরাপত্তার স্ট্র্যাটেজিটাকে ঠিক করা খুব জরুরি আমি মনে করি। এবং এটাও জিও পলিটিক্সের বাইরের নয়, যেহেতু বার্মা আমাদের নিকটতম প্রতিবেশী, তার জিওগ্রাফিক্যাল পজিশন কিন্তু আমার উপরে একটা সব ধরনের থ্রেটই দিচ্ছে, পলিটিক্যাল থ্রেট, সিকিউরিটি থ্রেট তো বটেই, আবার সব দিক থেকে বার্মার সাথে আমাদের একটা বাণিজ্য সম্পর্কও আছে, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা আরও ক্ষতিগ্রস্ত হব। আন্তর্জাতিক দুনিয়াতে আমরা যদি বাস্তববাদী আন্তর্জাতিক রাজনীতির আলোকে চিন্তা করি, আমাদের পররাষ্ট্রনীতিটাকে আমরা যদি বাস্তববাদী চিন্তার আলোকে চিন্তা করি, হ্যাঁ, সকল রাষ্ট্র আমাদের, পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, পাকিস্তান আমাদের স্বাধীনতা সময়ে আমাদের প্রতি বৈরী আচরণ করেছে, সবই ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে আমরা একেবারে দক্ষিণ এশিয়ার একটা দেশ যারা আমাদের দীর্ঘদিনের বন্ধু, তাদের প্রতি আমার সব সম্পর্ক একেবারে বন্ধ করে দেব, এটা কোনো বাস্তব দৃষ্টিভঙ্গি হতে পারে না। হ্যাঁ, তার সাথে আমার উই হ্যাভ সাম ইস্যুস টু বি সেটেলড, কিন্তু সেগুলো আমরা আমাদের এজেন্ডা রাখবো, রেখেও আমরা তার সাথে ভালো সম্পর্ক ধরে রাখবো, তার সাথে আমাদের ট্রেডের সম্পর্ক রাখতে হবে, তার সাথে আমার কালচারাল সম্পর্ক রাখতে হবে, জ্ঞান যোগাযোগ রাখতে হবে, কারণ সেও তো আমার জন্য একটা মার্কেট। আমার জিও ইকোনমিক্সের জন্য ইন্ডিয়া যেরকম ইম্পর্টেন্ট, ইকুইলি ইম্পর্টেন্ট পাকিস্তান, ইকুইলি ইম্পর্টেন্ট শ্রীলঙ্কা, ইকুইলি ইম্পর্টেন্ট ভুটান, ইকুইলি ইম্পর্টেন্ট মালদ্বীপ, ইকুইলি ইম্পর্টেন্ট নেপাল, তাই না? সুতরাং আমার ক্ষেত্রে আমরা ওই ডাইভার্সিটিটাকে আমরা অবশ্যই আমাদের পররাষ্ট্র নৈতিক সম্পর্কের মধ্যে গুরুত্ব দিতেই হবে আমাদের। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের ভাবমূর্তি, বাংলাদেশ একটা নতুন সরকার আসছে, তারা নতুনভাবে বাংলাদেশকে উপস্থাপন করবেন, এবং ওই ফোরামের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতাকে কিভাবে আরও বাড়ানো যায় সেই বিষয়ে তারা চিন্তা করবেন। বাংলাদেশের, আপনি যেহেতু ভূ রাজনীতির কথা বললেন, বাংলাদেশ কিভাবে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে D8-এর প্রত্যেকটা রাষ্ট্রে তার অ্যাক্সেসকে সে এনশিওর করতে পারে, এটার জন্য তো এই ধরনের মানে সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে বাংলাদেশের ডক্টর ইউনূস সেখানে যাচ্ছেন এবং তিনি তার যথার্থ রোলটাই প্লে করবেন বাংলাদেশের, যাতে বাংলাদেশের স্বার্থের পক্ষে তিনি কাজ করবেন, আমি সেই আশাবাদ রাখি এবং ব্যক্ত করছি। না, অফকোর্স এখানে খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে ভারতের সাথে বাংলাদেশ বিগত যে 13-14 বছরের সম্পর্ক, এই সম্পর্কটা যদিও ভারত এখন অস্বীকার করে যে তারা তাদের সম্পর্ক ব্যক্তিকে কেন্দ্র করে রিভলভ করে না, এটার সাথে আমি একমত না। এই অর্থে
আমাদের ডেটা কিন্তু তা বলে না। আমরা যদি 91 সাল থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে ডেটা নিই, আমরা ডেটাগুলো নিলে দেখব যে অধিকাংশ সময়ে ভারত আওয়ামী লীগের সাথে সম্পর্ক তার ভালো ছিল, মানে ভালোভাবেই আওয়ামী লীগের সাথে সে সম্পর্ক বজায় রেখেছে। কিন্তু যখন বিএনপি ক্ষমতায় এসছে, বিএনপি ইনফ্যাক্ট ভারতের কাছ থেকে তেমন কিছু অ্যাচিভ করতে পারে নাই তার দীর্ঘ শাসনকালীন সময়ে। আমি যদি কিছু ট্রেড তো ছিলই, সবসময় ট্রেড একটা নর্মাল বিষয় ছিল। ধরেন কোনো একটা ইস্যুতে বিএনপির সময় তেমন কোনো অ্যাচিভমেন্ট হয়নি, এক্সেপ্ট 1978 সালে এই 2 বছরের জন্য একটা গঙ্গা চুক্তি হয়েছিল জিয়াউর রহমানের সাথে। অ্যাপার্ট ফ্রম দ্যাট বিএনপির সাথে হয়, কারণ মানে বিএনপির সাথে মানে ভারতের সম্পর্কের জায়গাটা ছিল মানে বেসিক্যালি বিএনপি হ্যাজ অলওয়েজ বিন ইনফ্লুয়েন্সড বাই ইটস আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট। বাংলাদেশি ন্যাশনাল, তারা নিজে বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এইটাকে বেশি হাইলাইট করতে গিয়ে তারা একটা পজিশন নিয়েছে, যে পজিশনটাকে আবার ইন্ডিয়া ঠিক তার বিপরীত পজিশন নিয়েছে। 2005 সালে যখন মায়ানমার থেকে বাংলাদেশের ভিতর দিয়ে একটা গ্যাস লাইন নেওয়ার একটা প্রস্তাব দিয়েছিল, তখন বিএনপি সরকার ক্ষমতায়, ঠিক আছে। বিএনপি সরকার তখন ক্ষমতায় ছিল। তো যখন বিএনপি যেটা প্রস্তাব দিল, বিএনপি প্রস্তাব দেওয়ার পরে ঠিক এক্স্যাক্টলি তার বিপরীত প্রস্তাব দিল ইন্ডিয়া। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে বিএনপির সাথে মানে ভারতের সম্পর্ক কখনো ম্যাচ করে নাই কখনো। হ্যাঁ, সম্ভবত মানে মানে ভারতের, জানি না, ভারতের পলিসি মেকারদের মধ্যে একটা স্টিরিও টাইপ মাইন্ডসেট কাজ করে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগকে দিয়েই তাদের স্বার্থ হাসিল হবে। এটা অবশ্য একটা ঐতিহাসিক কারণও আছে। সুতরাং আমি কিন্তু খুব একটা হোপফুল না, এই যে আমাদের একটা ক্রিটিক্যাল টাইম আসতেছে সামনে। হ্যাঁ, বিএনপি আবারও সেই পুনরাবৃত্তি ঘটবে না, সেটা আমার কাছে কিন্তু মনে হচ্ছে না। ভারতের সাম্প্রতিক যে পরিবর্তনগুলো, হ্যাঁ বিএনপি হয়তো চেষ্টা করছে তার দিক থেকে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে বিএনপি হয়তো ভারতের কাছ থেকে একটা জিনিস একভাবে চাইবে, ঠিক ইন্ডিয়া তার বিপরীত প্রস্তাব নিয়ে আসে। হ্যাঁ, যার ফলে দুই পক্ষের মধ্যে ওই সমঝোতাটা কখনোই হয়নি, এবং উভয়ের স্বার্থ সম্মানের সাথে এবং সমানভাবে কখনোই হয় না। হ্যাঁ, ইন্ডিয়া সবসময় চায় যে বাংলাদেশ তার কথার অনুযায়ী চলুক, এটাই আমার কাছে মনে হয়েছে সবসময়। ইতিহাস তাই বলে। এখন আমরা হয়তো এটা আরো ভালোভাবে প্রুফ করতে পারতাম যদি আমাদের কাছে ডেটা থাকতো, যে এই যে ট্রানজিট দেওয়া হলো, এটা কেন দেওয়া হলো, কিভাবে দেওয়া হলো, এইটার পরিপূর্ণ তথ্য আমার কাছে নাই। তাহলে আমি বুঝতে পারতাম। আমার ধারণা যে এখানে কিছু দেওয়া নেওয়া হয়েছে দুই দেশের মধ্যে, এবং এটা ইন্ডিয়ার ফেভারে গেছে। ট্রানজিটের বিষয়টা আমি একটু বলতে পারি। আবার ধরেন বাউন্ডারি এগ্রিমেন্ট যে বাস্তবায়ন হলো, এখানেও জমি জমার যে ভাগাভাগিটা হলো, ওই ভাগাভাগিটা নিয়েও আমার একটা সন্দেহ আছে, যে এখান থেকে ইন্ডিয়া বাড়তি কিছু সুবিধা নিছে। ঠিক আছে, ডাটা নাই আমার কাছে, বলতে পারছি না, কিন্তু আমার অনুমান বলতেছে যে ইন্ডিয়া এখানে মানে, কারণ ইট ইজ আওয়ামী লীগ যার কাছ থেকে ইন্ডিয়া অলওয়েজ বেশি সুবিধা নিয়ে গেছে। তার প্রমাণ আমরা তো বিগত দিনগুলোতে নিজের চোখেই দেখলাম।